দর্শক শ্রোতা, আজকের একটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। সে বিষয়টা হচ্ছে, কন্টিনিউয়াসলি আমরা গত 5ই আগস্টের পর থেকে বলে আসছি যে বাংলাদেশের সংবিধানের কমপ্লিট পরিবর্তন করতে হবে, এবং আমরা যখন বলি যে সংবিধানের কমপ্লিট পরিবর্তন করতে হবে, তখন দেশের একটা শ্রেণীর রাজনীতিবিদ, আমলা, তথাকথিত বুদ্ধিজীবী তারা কন্টিনিউয়াসলি একটা কথা বলে যে একমাত্র জনপ্রতিনিধিদের ক্ষমতা আছে বাংলাদেশের সংবিধানের পরিবর্তন করা। কন্টিনিউয়াসলি এই ন্যারেটিভটা দর্শকদের সামনে, জনগণের সামনে, লোকজনের সামনে তারা একের পর এক বিক্রি করার চেষ্টা করে যে একমাত্র নির্বাচিত প্রতিনিধিরাই সংবিধানের পরিবর্তন করতে পারে। দর্শক শ্রোতা, আপনাদেরকে আমি একটা কথা মনোযোগ সহকারে আমি বলি। নির্বাচিত প্রতিনিধিদের কথা যদি সরাসরি বলা হয়, রাষ্ট্রবিজ্ঞানের জনক জেমস উইলফোর্ড গার্নার একটা নির্বাচন পদ্ধতি নিয়ে একটা উক্তি করেছিল। জেমস উইলফোর্ড গার্নার একটা কথা বলেছে, সে কথাটা ছিল এরকম যে কারা বড়, নির্বাচিত ব্যক্তি না যারা নির্বাচিত করেছে। এখন আপনারা যদি এটাকে ভেঙে একটু ব্যাখ্যা করতে যান, ক্ষমতাশালী তাইলে কে? জনগণ যাকে নির্বাচিত করেছে ওই ব্যক্তি, নাকি জনগণ নিজে যারা তাদের প্রতিনিধি নির্বাচিত করেছে? এখন সমস্যা এই জায়গায়, বাংলাদেশে গত 54 বছরে, এমনকি ভারতবর্ষের স্বাধীনতার পরে থেকে 1948 সাল থেকে যদি আপনারা তাকান, দেশের জনগণকে কমপ্লিটলি ইগনোর করে ভোটারদেরকে, ওটাকে কি বলে, পুরোপুরি তাদের আসন থেকে দূরে সরিয়ে দিয়ে ভোটাধিকার হরণ করে তাদেরকে গৌণভাবে মনে হচ্ছে যে তারা একটা দেশের প্রজা, তারা চাকর বাকরের কাজ করবে, চাকর বাকরের কাজ করা ছাড়া তাদের আর কোনো জায়গা নেই। দর্শক শ্রোতা, আপনাদেরকে আমি একটা কথা বলি। আলী রিয়াজকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকার তারা ডেকে এনেছে সংবিধানকে রিভিউ করার জন্য, এবং তারা ইদানিং জুলাই প্রক্লেমেশন নিয়ে কথা বলছে যে আমরা জুলাইয়ের একটা প্রক্লেমেশন আমরা যদি তৈরি করি, যেটা দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের যত কাজকর্ম আছে এটার বৈধতা দেওয়া। আমি এই টোটাল বিষয়টাকে আমি আপেক্ষিক মনে করি, স্রেফ একটা মাত্র কারণে। কারণ একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যেদিন বাংলাদেশ থেকে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় চুতমারানি হাসিনা শেখকে ছাত্র জনতা বাংলাদেশ থেকে বের করে দিয়েছে, চলে যেতে বাধ্য করেছে, it was just not that Hasina Sheikh fled the country. It's a revolution. That's the result of a revolution. What type of revolution? Under that revolution, majority of the people take the side of the state. Not for someone that ভারত একজন মাগিকে ওখানে বসাইছে দেশটাকে ধ্বংস করার জন্য, তাকে ওখান থেকে উৎখাত করা হয়েছে। তাইলে আজকের যে বিষয়টা আমার আর আপনার কাছে একটা জিনিস ক্লিয়ার করা দরকার। আপনি বলবেন জেকব ভাই, আপনি রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় আপনি বলছেন কে বড়, যাকে নির্বাচিত করা হয়েছে? আপনারা যেটাকে পার্লামেন্টারিয়ান সিস্টেম ইলেকশনের কথা বলেন, যেটা নিয়ে বিএনপি শাওয়া, আমির খসরু মাহমুদ, মির্জা ফাক, গোরখদক আব্বাস, আব্দুল আওয়াল মিন্টু, আমির খসরু মাহমুদ চৌধুরী, যারা নির্বাচন করে গলা শুকায়, যারা কন্টিনিউয়াসলি আপনাদের সামনে রিপ্রেজেন্ট করে যে একমাত্র নির্বাচিতরা সংবিধান সম্পর্কে কথা বলতে পারবে, এবং তাদের যে কতগুলো সমর্থক আছে বেজন্মা, তারা বলে একমাত্র নির্বাচিত প্রতিনিধিরা সংবিধানের উপরে হাত দিতে পারবে। কিন্তু দর্শকবৃন্দ, একটা কথা,
এসব মাদার বোর্ডরা একবারও বলে না তাদেরকে যারা নির্বাচিত করবে তাদের রায়ের উপরে সংবিধানের পরিবর্তন সম্পূর্ণরূপে বিশ্বব্যাপী প্রচলিত একটা বিধান। আলী রিয়াজের মতো লোকরা, আসিফ নজরুলের মতো লোকরা, ডিজিএফআই গুটি, মনির হায়দারের মতো শুয়োর, এরা বসে বসে গেটিস বনে গিট্টু লাগায়। কেন জানেন? যখন তারা এই কথাগুলো বলে যোকে একমাত্র নির্বাচিত প্রতিনিধিরা এই কাজটা সংবিধানের পরিবর্তন করতে পারবে, জুলাই প্রক্লেমেশন আনতে পারবে বা এটা করতে পারবে, একটা বারের জন্য এসব নিমক হারামরা বলে না ওকে নির্বাচিতরা, ওকে যা তোমরা বলছো নির্বাচিতরা করবে, তোমাদেরকে বাদ দেই, আমরা সরাসরি জনগণের কাছে যাই, জনগণকে জিজ্ঞাসা করি তারা কি চায়। এখন জনগণের কাছে সরকার যখন সরাসরি যায় তখন নির্বাচিত যারা তারা আপেক্ষিক হয়ে যায়। ডক্টর মোহাম্মদ ইউনূস কি এটা জানেন না? আমি বলবো না ডক্টর মোহাম্মদ ইউনূস এটা জানেন না, আমি বলবো না এটা ডক্টর খলিল জানেন না, আমি এটা বলবো না আলী রিয়াজ এটা জানেন না। তারা খুব ভালোভাবে জানে। এবং তারা যখন বলে যে একমাত্র নির্বাচিত প্রতিনিধিদের অধিকার রয়েছে সংবিধানের পরিবর্তন করার, সংস্কার করার, ইটস এ সিম্পল ম্যাটার। ডক্টর মোহাম্মদ ইউনূস অকর্ষ শিক্ষিত, আমার চেয়ে তো বটেই, উনি অনেক শিক্ষিত, অনেক অভিজ্ঞ, অনেক দূরদৃষ্টি সম্পন্ন, অনেক দেশপ্রেমিক, কিন্তু বাংলাদেশের গুটি যারা চালে ওই গুটি চালে ডক্টর মোহাম্মদ ইউনূস he become childish. Why Dr. Mohammad Yunus has to become childish? উনি বাংলাদেশে গিয়েছেন, উনি বাংলাদেশে যাওয়ার পরে যেদিন উনি ক্ষমতা নিয়েছেন উনি ওই দিন একটা কাজ করতে পারতেন। 8 তারিখে ক্ষমতা নিয়েছেন, ওনার বলা উচিত ছিল আগামী 3 মাসের মধ্যে আমি রেফারেন্ডাম দেব। ওই রেফারেন্ডাম ডিসাইড করবে যে এটা বিপ্লবী সরকার হবে, আগে সংবিধানকে আমরা রাখবো নাকি আগে সংবিধানকে আমরা বাদ দেব। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এই কাজটা করতেন, ক্ষমতা নেয়ার 1 দিন বা 2 দিন পরে যদি গণভোটের ঘোষণা দিতেন এবং 2টা বিষয়ের উপরে জনগণের রায় চাইতেন, whether he is going to offer people that either সংস্কার করবে না সংবিধানের পরিবর্তন করবে, এই 2টার উপরে জনগণ কি বলে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই কাজটা করতে ব্যর্থ হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এই কাজটা করতেন, আজকের যে সমস্যাটা গভর্নিং এর ক্ষেত্রে তৈরি হয়েছে, people are coming forward and saying this government is an illegitimate government, এই কথাটা বলার সুযোগ ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের হাতে তুলে দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের ভুল সিদ্ধান্ত মির্জা ফখরুল ওয়াকারুজ্জামানকে শক্তিশালী করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার ব্যর্থতা চুপ্পুকে আজও ক্ষমতায় রেখেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার ব্যর্থতার জন্য শিরিন শারমিন দেশে বসে আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়োপযোগী সিদ্ধান্তের ব্যর্থতার জন্য ওয়াকারুজ্জামান এখনো সেনা প্রধানের চেয়ারে বসে আছে। আমার সাথে আপনারা দ্বিমত পোষণ করবেন, বি মাই গেস্ট, কিন্তু আপনাদেরকে আমি একটা কথা বলি, বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস পাশ্চাত্যের মতো ভদ্রতা দিয়ে উনি সরকার চালাতে গিয়েছেন। দর্শক বৃন্দ, আমি আপনাদেরকে একটা কথা বলি, একটা মেয়ে বা একটা ছেলে, একটা পুরুষ বা একটা মহিলা যখন প্রেম করতে যায়,
বা বিয়ে করতে যায়, তারা একজন আরেকজনকে সততার ভিত্তিতে বিশ্বাস করে, একজন আরেকজনের উপরে আস্থা রাখে। এটা বলা যাবে না এটা স্বামীর ব্যর্থতা অথবা স্ত্রীর ব্যর্থতা, এটা বলা যাবে না এটা ছেলের ব্যর্থতা বা এটা মেয়ের ব্যর্থতা। আজকের আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যর্থতার কথা এজন্য বলছি, উনি ভুল মানুষদের সাথে ভুল সভ্যতা উনি দেখাতে গিয়েছেন। লোকজন বলে জেকব মিল্টন গালি দেয়। আরে ভাই, আমি কুত্তা দেখলে লাফতি দেই, আমি একটা বেশ্যাকে বেশ্যা বলি, আমি এক হুজুরকে হুজুর বলি, আমি এক প্যাস্টরকে প্যাস্টর বলি, এক গোবরখোরকে গোবরখোর বলি। ইন মাই ভিউস there is only two color I can see. One is white, another is black. That's all I can see. There is nothing in the world which can convince me otherwise. ডক্টর মোহাম্মদ ইউনূস আজকের একটা গ্যারাকলের মতো এক যন্ত্রের মধ্যে পড়ে উনি হাপিত্যেশ করছেন যে উনি এখন কোন দিকে যাবেন। উনি জুলাই প্রক্লেমেশন দেওয়ার পরে এটাকে জনগণ মানবে, এটাকে এক্সিকিউট করবে, এটা কি করা সম্ভব, এটা নিয়ে ওনার মাথা খারাপ হয়ে গেছে। এখন ওনার চারপাশে উনি বসিয়ে রেখেছে মোমেনের আত্মীয়, আব্দুল মাল মোহিতের আত্মীয়, হাসিনার আত্মীয়। আর ওয়াকার ইদানিং কি করে, মেজর সাদেকের মতো লোকজন ধইরা এখন আওয়ামী, এতদিন আগে আড়ালে আবডালে আওয়ামী লীগ করতে, এখন জনসমক্ষে ট্রেনিং করানোর জন্য আর্মির মেজরদের নিয়োগ দেয়। আপনারা শুনেন নাই এই আর্মির মেজরের কিভাবে জেনারেল ওয়াকার কিভাবে প্রক্লামেশন দেয়, কিভাবে সার্টিফিকেট দেয়? তাকে দেখেন, মেজর সাদেক নামে এক হুবরি এবং তার স্ত্রী সুমাইয়া জাফরিন এক পুলিশের এএসপি, তাদেরকে দিয়ে এখন ছাত্রলীগ যুবলীগদের ক্যাডার তৈরি করে তাদেরকে উত্তরায় এবং উত্তরখান দক্ষিণ খানে সব জায়গায় ট্রেনিং করাইতেছে। কার সহায়তায়? আপনি কি মনে করেন এটা জেনারেল ওয়াকার জানে না? আপনারা বলবেন এটা হাসিনা জানে, রেহানা শেখ জানে, বানরমুখ কামাল জানে। আর আপনি মনে করেন জেনারেল ওয়াকার জানে না? এটা র জানে, র এর তত্ত্বাবধানে করছে। আপনারা বলবেন এটা র এই কামাল জানে না, আই সরি মির্জাফর ওয়াকার জানে না। আপনারা এটা বলবেন, বলতেই পারেন, কারণ বাংলাদেশের লোকজনরা মুখের ভিতরে একটা ঘুষ লুকাইয়া তারপরে গিলা খাওয়ার পরে বলে আমি তো ঘুষ খাই না। অজু করে, অজু করার পরে ঘুষের টাকা হাতে নিয়ে পকেটে নিয়ে বলে আমি একটু তাহাজ্জুদ নামাজ পড়ে আসি। দ্যাট ইজ দ্য ক্যারেক্টার অফ আওয়ার মুসলিম। কাকে কি বলবেন, কাকে কি বলবেন? এই মাদারবোর্ড মির্জাফর ওয়াকারুজ্জামান নামাজের ইমামতি করতে তারা এবং এক শ্রেণীর লোকজনরা বলে আহা কত বড় ধার্মিক। দর্শক বন্ধু, আজকে লাইভ আমি বেশি লম্বা করব না, আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি। সংবিধানের জন্য সিম্পল একটা জিনিস এবং জুলাই প্রক্লেমেশনের জন্য সিম্পল একটা জিনিস। আমি এটার উপরে যে আজকের লেখাপড়া করেছি তা না, আমি সংবিধানের উপরে অনেক বছর লেখাপড়া করেছি। পৃথিবী ব্যাপী আপনারা যখন সংবিধানের সংস্করণ, ইংরেজিতে যেটাকে বলে অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, আদারওয়াইজ রিপ্লেস এক্সিস্টিং কনস্টিটিউশন, বর্তমান সংবিধানকে যদি পুরোপুরি পরিবর্তন করা হয়, পুরোপুরি পরিবর্তনের জন্য দুইটা জিনিস লাগে। একটা গণভোট, এবং এই গণভোটটা এটা প্রথা সিদ্ধ একটা নিয়ম, পৃথিবীব্যাপী প্রথা সিদ্ধ প্রচলিত একটা বিধান, একটা গণভোট, একটা রেফারেন্ডাম। গণভোটে বলবে আপনি কি বর্তমান সংবিধানের পরিবর্তন চান, ইয়েস অর নো। যেই মুহূর্তে বলবে বর্তমান সংবিধানের পরিবর্তন চান, এর অর্থ the people of a republic are in favor of ratifying a constitution. Dissolve the old one, ratify the new one. আজকে বিএনপির শাওয়ার মতো এস আলমের 2 টাকার কর্মচারী যখন বলে
একমাত্র জনপ্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতা আছে। এই বিএনপির সাউয়াকে কেউ যদি 10টা লাথি মেরে ওকে যদি গরুর মুখ খাওয়ায়, then probably he will become little mature. Sometimes he acts like he knows a lot, but question is, এই লোকটা যদি এত কিছু জানে, তাহলে বিশ্বের প্রচলিত একটা বিধানের কথা এই কুত্তার বাচ্চা জানবে না? বিশ্বব্যাপী একটা প্রচলিত বিধান, এটার কথা আব্দুল্লাহ আল মিন্টু জানবে না? বিশ্বব্যাপী একটা প্রচলিত বিধান, এটা আমির খসরু মাহমুদ কুত্তার বাচ্চা এটা জানবে না? দর্শকবৃন্দ, বাংলাদেশের ভাগ্যে কেন যেন একটা দুর্ভিক্ষ। আমরা বাংলাদেশিরা জন্মগ্রহণ করেছি দুর্ভাগ্য নিয়ে, দুর্ভাগ্যের দুর্ভিক্ষ নিয়ে। কেন জানেন? আমরা নির্বাচিত করতে গেলে বদির মতো লোককে দেখি। বদি মানে কক্সেস বাজারে যে ফেন্সিডিল ব্যবসা করত, ড্রাগ ব্যবসা করত, বদি, কক্সেস বাজারের বদি। এখন এই বদি হবে বিএনপি সাউয়া, এস আলমের কর্মচারী। এই বিএনপি সাউয়া ভারতে পালায় যায় নিজেকে গুমের নাটক করছে। এই সাউয়া এখন দেশে এসে সব জায়গায় আঙ্গুল জাগায়। সে লেখাপড়া জানে, সেইটা জানে, সে ওইটা বুঝে, লোকজনদেরকে ম্যানিপুলেট করে। আর বিএনপি অন্য কোনো নেতা খুঁজে পায় না, একমাত্র সাউয়াকেই পাঠাতে হবে, কারণ সাউয়া ইজ এ ট্রাস্টেড ওয়ান বাই র। ভারতের র এই সাউয়া ছাড়া দ্বিতীয় কাউকে আর বিশ্বাস করে না। এবং তারেক রহমানের বাপের সাধ্য নাই, তার বাবা জিয়া রহমান কবর থেকে বলতে পারবে না সাউয়াকে আর কোনো মিটিং এ পাঠায় না, কারণ সাউয়া দ্যাট পাওয়ারফুল। সাউয়া ইজ সার্টিফাইড বাই র, সাউয়া ইজ সার্টিফাইড বাই মোদি, সাউয়া ইজ সার্টিফাইড বাই সেনাপ্রধান মির্জাফর। Therefore, Shaua is the one who is going to decide what to do and what not to. কিন্তু ঠান্ডা মাথায় আপনাদেরকে বলি, নির্বাচন, ডক্টর মোহাম্মদ ইউনূস যে নির্বাচনের ঘোষণা বলেন যে আগামী বছরের এপ্রিল মাসে নির্বাচন হবে, আমি নির্বাচনের পক্ষে, আমি নির্বাচনের বিপক্ষে না। কিন্তু একটা কথা আমি বলতে চাচ্ছি, নির্বাচনের আগে উনি নির্বাচন যদি এপ্রিলে দেন, তাইলে ওই নির্বাচন এপ্রিলের আগে ইমিডিয়েটলি এই বছরের মধ্যে সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে, অক্টোবর 31 মধ্যে দেশে একটা গণভোট হওয়া অত্যন্ত জরুরি। ডক্টর মোহাম্মদ ইউনূস, উইদাউট রেফারেন্ডাম আই এম আস্কিং ইউ নট টু হেল্ড এনি জেনারেল ইলেকশন। আপনি বাংলাদেশে 20 কোটি মানুষের ভিতরে, আমি বিশ্বাস করি এবং আমি জানি এবং আমার স্টাডি এবং আমার অর্গানাইজেশন চেক করে দেখেছে, 75 to 80% লোকজন আপনার সরকারকে সাপোর্ট, আপনার সরকারকে না, আপনাকে সাপোর্ট করে। দে থিঙ্ক ইউ আর ওয়ান অফ দ্য আইকন, যে তারা সারা জীবনে আপনার মতো একজন শিক্ষিত, মার্জিত, দেশপ্রেমিক একজন ব্যক্তিকে তারা পছন্দ করেছে সরকার প্রধান হিসাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস, এর দায়ভার আমার উপরে অনেক বেশি জন্মায়, কারণ আপনার নামটা আমি প্রপোজ করেছিলাম আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট। আপনি এমন একটা স্কোয়ার জায়গায় আমাকে ফেলে দিয়েছেন আপনার নাম প্রস্তাব করায়। অনেক লোকজন এখন আপনার জন্য আমাকে গালি দেয় যে জেকব ভাই, আপনি আর খুঁজে করে পান নাই ইউনূসের মতো লোককে আপনি ওখানে প্রস্তাব করলেন। আমার দৃষ্টিতে আপনি একজন আইকন। আমার দৃষ্টিতে আপনার চেয়ে যোগ্য কোনো ব্যক্তিত্ব আমি বাংলাদেশে দেখি না, যার জন্য আমি স্টেট ডিপার্টমেন্টে যখন গিয়েছি আমি নির্বিঘ্নে গর্বের সাথে আপনার নামটা উচ্চারণ করেছি। কিন্তু গত 12 মাসে, গত 1 বছর সময়, ইউ জাস্ট পুট মি ডাউন অ্যান্ড পুট আদার পিপল ডাউন। আমি গর্ব অনুভব করছি আপনি ভদ্রতা দেখিয়েছেন, আমি গর্ব অনুভব করছি আপনি আলাপ আলোচনার ভিত্তিতে সবকিছু করতে গিয়েছেন। কিন্তু আপনি তো জানতেন আমরা নিমক হারামের গোষ্ঠী, আমরা বেঈমানের গোষ্ঠী। এই নিমক হারাম বেঈমানরা মুখ জাগিয়ে এবং পাছার কাপড় খুলে ভারতীয়দের জন্য দাঁড়ায় থাকে বেঈমানি করার জন্য। আপনি জানেন এটা, জানার পরে আপনি কাদের সাথে ভদ্রতা দেখাতে গিয়েছেন এবং আপনি জানেন আপনি ভদ্রতা দেখাবেন। আপনি যদি ভদ্রতা দেখাতে যান, তো ভদ্রতা দেখাতে গেলে আপনি কেন প্রথমে
রেফারেন্ডামের কথা বলেন নাই। সংস্কার করা যাবে কি যাবে না আপনি কেন এটাকে ক্লিয়ার করেন নাই? সংবিধানের সঠিক পরিবর্তন, কমপ্লিট পরিবর্তন যেটা বেগম খালেদা জিয়াও চায়, কেন সেটা করেন নাই? আপনি কি জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি আগস্টের 8 তারিখে ক্ষমতা নিয়েছেন, আপনি যদি ডিক্লার করতেন আগস্টের 8 তারিখে ক্ষমতা নেয়ার পরে আপনি যদি বলতেন বাই অক্টোবর 31st দেয়ার উড বি এ রেফারেন্ডাম, আপনি এটা কেন করেন নাই? এখন যেটা করেন নাই আপনি করেন নাই, এটা নিয়ে আমি কথা বলবো না। রেফারেন্ডামে আপনি 2-3টা সাবজেক্টকে দিয়ে দেন, আপনি এই সাবজেক্টটাকে ক্লারিফাই করেন অফ দ্য বুক। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির পিতার প্রশ্নে আপনি রেফারেন্ডামের মধ্যে এটা টেনে দেন, সরকার পদ্ধতিটাকে রেফারেন্ডামের মধ্যে তো টেনে নেন, সংবিধান পরিবর্তন রেফারেন্ডামের মধ্যে দিয়ে দেন। আপনি 3 থেকে 4টা সাবজেক্টকে সামনে ঠেলে দেন, এটার উপরে গণভোট চান। শুধু মেক শিওর করেন এই গণভোটটা যেন ফেয়ার অ্যান্ড স্কোয়ার হয়, এখানে যেন কোনো প্রকার দুর্নীতি না হয়, এখানে যেন দিনের ভোট রাতে না হয়, এই ভোটকে কেউ যেন ম্যানিপুলেট করতে না পারে। আপনার দায়িত্ব সেট এটা ছিল। আপনি যদি এটা করতেন এবং এখনো সেটা করেন, আপনি বাংলাদেশে দাঁড়ায় যাবেন। You will become one of the iconic character. That character would be bigger than Bangladesh. আপনি এই কাজটা না করে আপনি গুটি গুটি পা করে আপনি করছেনটা কি? আপনার চারপাশে শত্রু দ্বারা বেষ্টিত একজন মানুষ, আপনি জনবিচ্ছিন্ন একজন মানুষ, আপনাকে জনবিচ্ছিন্ন করা হয়েছে। আপনার ফ্রন্ট অফিস দখল করে আছে ভারতের র, আপনার ডোর দখল করে আছে ভারতের র, আপনার অন্তর্বর্তীকালীন সরকার এর মধ্যে বসে আছে কতগুলো এনজিও টাইপ চাকর বাকর শ্রেণীর লোকজন। আপনি কি করছেন? আপনি কি করছেন? যারা আজকের আপনার সামনে বসে কথা বলার যোগ্যতা তো দূরে থাক, যাদের কোনো অস্তিত্ব নাই, তারা আজকের আপনাকে সংবিধান শেখায়। যারা আপনার পায়ের নখের যোগ্য না, তারা আজকের আপনাকে লেখাপড়া শেখায়। যারা আপনার জুতা পলিশ করার যোগ্যতা নাই, তারা আজকের আপনার সাথে আপনাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। এই সুযোগটা কে দিচ্ছে? আপনার মনে হয় না আপনার সামান্য ব্যর্থতা আপনাকে এই সুযোগগুলো তারা নিয়ে নিছে? আজকের ওয়াকারের মতো 2 টাকা প্রজাতন্ত্রের কর্মচারী কি করে আপনার সাথে বেয়াদবি করে? কেন করে? আপনি যদি বলতেন অক্টোবরের 31 তারিখের মধ্যে আমি রেফারেন্ডাম দেব, আপনি যদি আজকে ডিক্লেয়ার করেন, আপনি তো বলছেন এপ্রিলের যে কোনো সময় প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে, আপনি তো এটা বলছেন। আপনি এখন বলে দেন যে অক্টোবর বা নভেম্বরের মধ্যে রেফারেন্ডাম হবে। জনগণ, আপনি নির্বাচিত না, নির্বাচিত ব্যক্তিদেরকে যারা নির্বাচিত করবে তারা বলে না জনপ্রতিনিধি, আপনি বলবেন আমি জনগণের কাছে যাব, জনগণ আমাকে বলবে আমি পুরানো সংবিধান রাখবো অথবা রাখবো না। জনগণ ডিসাইড করবে সরকারের পদ্ধতি, whether it would be presidential or parliamentarian। আপনি এই বিষয়গুলোকে কেন সেটেল করে যান না? আপনি যেভাবে নির্বাচন করছেন, দেশের লোকজন এখন যেভাবে ভারতপন্থীরা নির্বাচন করছে, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি কি জানেন? বিডিআর পিলখানা হত্যার বিচার হবে না। চট্টগ্রামের কক্সবাজারে যে প্রদীপ খুন করতে করতে টায়ার্ড হয়ে গেছে, এই কুত্তার বাচ্চারও বিচার হবে না, ফাঁসি কার্যকর হবে না। বাংলাদেশের গুম খুনের কোনো বিচার হবে না। দেলোয়ার হোসেন সাঈদী, তাকে যে মেরে ফেলা হয়েছে, তার কোনো বিচার হবে না। এতগুলো গুম হয়েছে, এতগুলো খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, তারও কোনো বিচার হবে না। এর সব দায়ভার কার ঘাড়ে যাবে? আপনার ঘাড়ে যাবে ডক্টর মোহাম্মদ ইউনূস। কেন যাবে? আল্লাহ না করুন আপনি যদি ফেল করেন, আপনি হবেন বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত একজন ব্যক্তি। বলবে সমগ্র যোগ্যতা এবং সুযোগ থাকার পরে এই জাতিকে সঠিক নির্দেশনা দিতে ব্যর্থ হয়েছে। Come on man, you are 84 years old. আপনাকে শিক্ষা দেওয়ার যোগ্যতা আমার নাই, আপনাকে জ্ঞান দেওয়ার যোগ্যতা আমার নাই, আপনাকে ম্যানেজমেন্ট শেখানোর যোগ্যতা আমার নাই, কিন্তু একটা
জিনিস, আপনি স্পেসিফিক কোথায় ভুল করেছেন এটা নিয়ে বলার মতো জায়গা আপনি তৈরি করে দিয়েছেন। বিএনপির শাওয়ার মতো লোকজনরা যদি আপনাকে সমালোচনা করে, ওবায়দুল কাদেরের মতো বালছল যদি আপনাকে সমালোচনা করে, আমির খসরু মাহমুদের মতো চাকর বাকররা যদি আপনাকে সমালোচনা করে, ডক্টর ইউনূস, আমি তো আপনার ছেলের মতো, পুত্র তুল্য, আপনাকে বাবার মতো দেখি, আপনাকে যথেষ্ট যোগ্য মনে করি, আপনাকে যথেষ্ট দূরদৃষ্টি সম্পন্ন মনে করি বিদায় আমেরিকার পররাষ্ট্র দপ্তরে গিয়ে আপনার কথা বলেছি, এখনো বলি, জাতিসংঘে গিয়ে বলি, পেন্টাগনে গিয়ে বলি। আর আপনি কি করছেন? আমি জানি না what is your plan, কিন্তু একটা কথা আপনাকে বলি, the plan you are following is not working. The people who are following you, people who are occupying your front office, they are not serving the purpose of the country. The person you put in front of your door, they are working on behalf of other country. I don't want to mention those course character. আপনার ঘরের দরজায় বসায় রাখবেন মতির আর মাহফুজা নামের এক কর্মচারীর বউরে, আর ওইটা দিয়ে আপনি দেশপ্রেম দেখাবেন, এটা হয় না। ডক্টর মোহাম্মদ ইউনূস ইবলিস, শয়তান, অনেক যোগ্য এক চরিত্র, অনেক যোগ্য এবং বিজ্ঞ এক চরিত্র। ইবলিস দুনিয়ার বহু কালাম, আসমানি কিতাব মুখস্থ করছে, কিন্তু আল্লাহ তাকে ব্যবহার করতে পারে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার বোঝা উচিত আপনি ইবলিসকে ব্যবহার করে বুঝাতে চাইছেন দে আর ম্যানেজেবল। ডক্টর মোহাম্মদ ইউনূস, ইউ আর রং। ইবলিসরা ইবলিসের কাজ করবে, ইবলিসের যোগ্যতাকে আপনি ব্যবহার করতে যেন না, কিন্তু আপনি ব্যবহার করছেন। ইউ আর মেকিং সাম ইবলিস as উপদেষ্টা, as reformer, কি করছেন? I don't think that goes in favor your legacy. It's not. আপনি নিজে চিন্তা করে দেখেন, আপনার লেগেসি যদি আপনি চিন্তা করেন, when you are going to retire, what would be your legacy? আপনি নোবেল পাইছেন, এই কথা বেশি বলবে নাকি বাংলাদেশকে জাহান্নামের চৌরাস্তায় ঢুকাই দিয়ে গেছেন এইটা মানুষ মনে রাখবে? আপনার কবরের উপরে মানুষ ঝাড়ু মারবে। আপনি, আমি শুনছি আপনার রেপুটেশনের উপরে, আপনার লেগেসির উপরে আপনি অনেক সচেতন, কিন্তু দরজায় রাখছেন ইবলিস, যে ইবলিসের জামাই প্রথম আলোর চাকরি করে, ডেইলি স্টারের চাকরি করে, অর্থাৎ কুত্তার বাচ্চা ভারতের কর্মচারীর বউ রাখছেন আপনার ঘরের দরজায়, ডিজিএফআই কতগুলো বালছল ফলায় রাখছেন আপনার দরজায়। আপনি মনে করতেছেন আপনি জনগণের পক্ষে কাজ করতেছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস, আই ডোন্ট থিংক সো। ঠিক আছে, আই ডোন্ট থিংক সো। আপনার আর বুঝতে বাকি আছে যে ওয়াকার, সেনাপ্রধান মীর জাফর, বিমান বাহিনীর প্রধান এবং নৌবাহিনীর প্রধান আপনাকে জবাই দেওয়ার জন্য তৈরি। আপনি ডক্টর খলিলকে নিয়োগ দিয়েছেন, অত্যন্ত যোগ্য মানুষ, অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন মানুষ, অল রাইট, কিন্তু ডক্টর খলিলের নাম আমি প্রস্তাব করি না। ডক্টর খলিলের নাম আমি প্রস্তাব করি না, আমি আপনার নাম প্রস্তাব করছি। আপনি আজকে সঠিকভাবে একটা রেফারেন্ডাম দিয়ে আপনি অনেক কিছু লেজিটিমাইট করতে পারেন, কিন্তু আপনি করছেন না। আপনার চোখের সামনে মেজর সাদেক নামের এক লোককে সেনাপ্রধান মীর জাফর, দেখেন তাকে রিকগনাইজ করে, এখন তার মাধ্যমে এখন আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ, কুত্তা লীগ, হারামজাদা লীগ, বেশ্যা লীগ, ওলামা লীগ, তাদেরকে সে ট্রেনিং করায়। কার তত্ত্বাবধানে? ওয়াকারের তত্ত্বাবধানে। এটা ওয়াকার জানে, সেনাবাহিনীর ওয়াকারপন্থীরা এবং ভারতপন্থীরা তা জানে, এবং আপনি চুপ করে আছেন। ওয়াকার সেনাবাহিনীর শৃঙ্খলা ভঙ্গ করেছে মোর দেন 10 টাইমস, আপনি তা বিচার করেন না। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর প্রধানরা একের পর এক সশস্ত্র বাহিনীর প্রোটোকল ভঙ্গ করছে, ডিসিপ্লিন ভঙ্গ করছে। ইউ ফেল টু অ্যাক্ট।
আপনি বলবেন আমি একটা গ্যারাকলে পড়ে আছি। আপনি গ্যারাকল থেকে বেরোনোর জন্য কি করছেন? না আপনি একটা রেফারেন্ডাম অফার করছেন, না আপনি একটা প্রেস কনফারেন্স করছেন। আপনি জনগণকে বুঝাইতে চাইছেন ইউ আর ওয়ান অফ দ্য বিগেস্ট কাহুনা, বাট স্টিল পিপল আর লুকিং দ্যাট হোয়াট কাহুনা ডু ইউ হ্যাভ, হোয়াট ডু ইউ হ্যাভ আন্ডার ইউর আস্তে। আপনাকে তো একটু দেখাতে হবে রে ভাই। আপনি ওখানে বসে থাকবেন প্রধান উপদেষ্টার চেয়ার নিয়ে, আপনি সেলিব্রিটি হয়ে তো লোকজনের অটোগ্রাফ দেওয়ার জন্য বাংলাদেশের দায়িত্ব পালন করতে যান নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস, ওয়ান্স আপন এ টাইম আই ওয়াজ দ্য ডিরেক্টর অফ অপারেশন ফর মেসিস। আমি যখন মেসির ডিরেক্টর অফ অপারেশন ছিলাম, আমি তো লোকজনের পছন্দের জন্য ওখানে যাই নাই। আমি 800 এমপ্লয়ি ম্যানেজ করছি, আমার সুপা দিয়ে, আমার ব্রেন দিয়ে, আমার হাত দিয়া। আমি তো ওখানে অটোগ্রাফ দেওয়ার জন্য যাই নাই, আমি তো মানুষের লাইকিং এর জন্য যাই নাই। আপনি কি ওখানে লাইকিং এর জন্য গেছেন? আমি জানি না। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে যখন আমি সমালোচনা করি, আমার নিজের বুকে রক্তক্ষরণ হয় একটা কারণে, কারণ আপনাকে আমি ভোট দিয়েছি প্রথমে। আমার আগে আপনাকে সরকার প্রধান হিসাবে কেউ ভোট দেয় নাই, আমি দিয়েছি আগে। আপনার ক্যান্ডিডেসি আমি ডিক্লেয়ার করছি আমেরিকায়। আপনাকে যখন আমি সমালোচনা করি, আমার বুকে রক্তক্ষরণ হয় একটা কারণ, যেই নাম, যে ব্যক্তিকে আমি মনে করেছি বাংলাদেশের সবচেয়ে যোগ্য, আজকের আপনি যদি become the burden of the country, if you become the burden of the welfare of the citizen of Bangladesh, এর চেয়ে লজ্জাস্কর কিছু হতে পারে। বাংলাদেশের মানুষের নির্বাচন দরকার নাই এই মুহূর্তে। বাংলাদেশের মানুষের দরকার রেফারেন্ডাম, নির্বাচিত প্রতিনিধিদের কুস্তি বাড়ি। আমি যারা নির্বাচিত করবে তাদেরকে আমার দরকার, তারা সিদ্ধান্ত নিবে পুরানো সংবিধানকে গার্বেজ করব, আমরা নতুন সংবিধানকে রেটিফাই করব। আমার জনগণ দরকার, আর জনগণের দরকারের জন্য আমার গণভোট দরকার। আপনি একটা গণভোট দিলে ওয়াকা পাতের মতো সোজা হয়ে যাবে। আপনি যদি গণভোট দেন, আর এই গণভোটের মাধ্যমে যদি আপনি সংবিধানটাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেন, আপনি বলছেন আপনি জুলাই প্রোক্লামেশনের মাধ্যমে আপনাদের সবের কাজের বৈধতা দিবেন, এনসিপির বৈধতা দিবেন। আপনারা আমি বলি লোকজন আপনাদের বুড়ো আঙ্গুল দেখায় দিবে। এনসিপির ছেলেপানরা এই মুহূর্তে এখনো অপরিপক্ক। ওদের দ্বারা যদি বাচ্চা পয়দা হইতো তাহলে ম্যাচিউর লোকরা বিয়া করতো না, তাহলে 10 বছরের বাচ্চারা বিয়া করে বসতো। ডক্টর মোহাম্মদ ইউনূস, still you have time, please act with force, act with maturity based on the characteristics of our nation. আমাদের দেশের বেঈমানের জাতিকে, এদেরকে শক্তভাবে যদি আপনি দমন করতে না পারেন, তাহলে মেজর সাদেক একজন আজকের ছাত্রলীগ যুবলীগকে একত্র করার ট্রেনিং করাচ্ছে। মেজর সাদেক ঘরে ঘরে জন্ম নিয়ে বাংলাদেশের পাছায় পাঠ দেবে, দেশকে ভারতের অন্তর্ভুক্ত করবে। এর বাইরে আর কোনো কথা নাই। আপনাকে বুঝতে হবে বাংলাদেশের জনগণকে টেকানোর জন্য, 20 কোটি মানুষকে প্রথম স্বপ্ন দেখানোর জন্য আমি যে কমিশন মনে করেছি ইউ আর দ্য ফিটেস্ট ক্যারেক্টার। রিড মাই লিপ, ডক্টর মোহাম্মদ ইউনূস। আল্লাহ না করুন আপনি যদি ব্যর্থ হন, আল্লাহ না করুন আপনি যদি ব্যর্থ হন, আপনি যদি ব্যর্থ হন, বাংলাদেশের 20 কোটি মানুষ জীবনে আর কোনোদিন শিক্ষিত, দূরদর্শী, বিশ্ববরেণ্য কোন মানুষকে আর বিশ্বাস করবে না। You will be the last person. বাংলাদেশ হারিয়ে যাবে ধ্বংসের এক অতল গহ্বরে, কেউ ঠেকাতে পারবে না, এবং এর জন্য দায়ী হবেন আপনি। আপনার লেগাসিকে আমি সম্মান করি, আপনার লেগাসিকে আমি আপহোল্ড করব, আপনার লেগেসি আমি কাঁধে নিয়ে দৌড়াবো। কিন্তু আপনি আমাকে ওই সুযোগটা দেন। So far you haven't offered me one. ডক্টর মোহাম্মদ ইউনূস, অনলাইনে আশেপাশের লোকজনরা খালি আপনার অ্যাটেনশন চায়, আপনার উপদেষ্টা হবে, আপনার বাল হবে, আপনার আঙ্গুল হবে। আমাকে অফার করার মতো আপনার কিছু নাই আদার দেন স্রেফ দোয়া। আপনার
দরজার চকিদার হওয়ার শখ আমার নাই, উপদেষ্টা হওয়ার মতো শখ স্বপ্ন আমার নাই, এই বালচল হওয়ার মতো উপদের দরকার আমার নাই। বাট ইউ ক্যান অফার মি ওয়ান, আমার জন্য দোয়া করতে পারেন এবং আমার ওই দেশটাকে আপনি রক্ষা করতে পারেন। জাস্ট ডু দ্যাট, ইট উড বি এ বিগেস্ট গিফট ইন মাই লাইফ টাইম। এর বাইরে আপনার কাছে আর আমার চাওয়া পাওয়ার কিছু নাই। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। এর বাইরে আগামীকালকে বাংলাদেশ সময় রাত্র 11টায় অন্য একটা বিষয় আমি আপনাদের সামনে কথা বলবো। দর্শকবৃন্দ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।